আমি মানুষ হিসেবেও সবাইকে সবসময় খুশি করতে পারবো সেটা সম্ভব না। সবসময় সব স্মৃতি আঁকড়ে বেঁচে থাকা সম্ভব না, কিছু জিনিসকে লেট গো করতে হয়। ক্ষমা করতে চাইলেই পারা যায় না, সেটাও শিখতে হয়। এবং আমি বলছি টাকা না থাকলেও প্রডিউসার হওয়া যায় আমার মতন, বাট টাকা থাকলে অনেক সময় প্রডিউসার হওয়া যায় না। বিশ্বাস করো যে তোমরা দুজনেই তার কাটা। খেতে ভালো লাগে না, দিতে ভালো লাগে মাঝে মাঝে। তদন্ত পদ্ধতি খুব সহজভাবে বলতে গেলে তার কাটা বলে একটি ওয়েব সিরিজ আসছে 12 জুন, এবং আমার সঙ্গে রয়েছেন যারা দেখতেই পাচ্ছেন, একদিকে বিক্রম এবং তার পাশে প্রিয়াঙ্কা। দুজনকেই সুস্বাগতম। থ্যাংক ইউ। তোমরা কি বিশ্বাস করো যে তোমরা দুজনেই তার কাটা? আমি না। তুমি নাও। ও ওকে, সর্টেড। আমি তো think- তারকাটা ডেফিনেটলি তারকাটা। নানান সময় নানান মানুষে বলেওছে প্রিয়াঙ্কা খুবই তারকাটা। ইয়া অফকোর্স, এন্ড আই এভরি টাইম আই টেক ইট এজ আ কমপ্লিমেন্ট। কমপ্লিমেন্ট হিসেবে। ইয়েস, নিশ্চয়ই। না, আই থিঙ্ক কমপ্লিমেন্টই, কারণ তার কাটা মানুষ খুব ইন্টারেস্টিং হয়, হ্যাঁ। খুব এক্সাইটিং হয়, এন্টারটেইনিং হয়। আর যারা তার কাটা নয় তারা আমার মতো খুব বোরিং হয়। আচ্ছা, তো আমার মনে হয় তার কাটা হওয়াটা আমাদের ইন্ডাস্ট্রিতে স্পেশালি ওয়্যার ইউ আর বাউন্ড টু বি ক্রিয়েটিভ হলে তো একটু তার কাটা হওয়ার কথাই। তোমাদের দেখা সেরা তার কাটা মানুষ কারা এখনো? রোদ্দুর রায়। গুড ওয়ান, এটা কিন্তু গুড ওয়ান। অফকোর্স দি ওজি তার কাটা। মানে আমি যদি ওনাকে এখানে নিয়ে আসতে পারতাম, আমি ওনাকে দিয়ে হোস্ট করাতাম আজকে শো, বাট আমরা পারিনি, কি করা যায়। তোমার কাছে? না, আমার মনে হয় সত্যি যেটা বিক্রম বললো যে ক্রিয়েটিভ মানুষজন হতে গেলে সবাইকে একটু তার কাটা হতেই হয়। এবং ও যদিও বললো যে নিজেকেও কনসিডার করবে না, বাট আইড সে যে ডেফিনেটলি তার কাটা থাকতেই হবে, না হলে জীবনে মজা করা যায় না। এবং মজার কাজ তৈরি করা, এরকম একটা রিস্ক নেওয়া, সেটা কোথাও গিয়ে একটা তার কাটা না থাকলে হয় না, সম্ভব না। আচ্ছা, প্রিয়াঙ্কা এবং বিক্রম দুজনকে আমি জিজ্ঞেস করছি যে আচ্ছা, এত যে এই যে রক্তারক্তি, মারপিট, মানে এত একটা গোর, একটু 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 ভায়োলেন্ট, এগুলো দেখতে ভাল লাগছে। মানে মানে আমি তার বলছি কাটা যে- তো গোড় নয় একদম। হ্যাঁ। তার কাটায় মারামারি আছে। হ্যাঁ। তার কাটা ইজ আ কমার্শিয়ালি মাউন্টেড অ্যাকশন ডার্ক হিউমার ড্রামা। হ্যাঁ, হ্যাঁ, কিন্তু গোড় বলতে আমরা যা বুঝি, রক্তারক্তি বলতে যা বুঝি, সেটা তো একেবারেই না। বাট হ্যাঁ, অ্যাকশন অফকোর্স। মানে ধরো আমরা তো দীর্ঘদিন ধরে বাংলায় ওয়েব মানেই একটি পরিবারের গল্প, তার মধ্যে কি কি হচ্ছে, খুন Drama, হচ্ছে, relationships. ড্রামা, অমুক তসুক, খুব সেই জোনে সেফ খেলে কন্টেন্ট বানাই বেশিরভাগ সময়। তো তার থেকে সম্পূর্ণ সরে গিয়ে তার কাটার মতো একটা কন্টেন্ট যে ZEE5 অ্যাপ্রুভ করেছে, বানিয়েছে, উইচ ইজ লার্জার দ্যান লাইফ, উইচ ইজ প্যাকড উইথ অ্যাকশন, আ লট অফ হিউমার, অনেক অনেক হিউমারাস মোমেন্টস আছে, সিচুয়েশনাল কমেডি আছে, ইমোশনস রয়েছে, সব আছে। তো এরকম একখানা ওয়েল প্যাকেজড মাসালা কন্টেন্ট ওটিটিতে যে বানানো যায় এবং রিলিজ করা যায়, সেটা তো বাংলায় আমরা খুব একটা সুযোগ পাই না। ঠিক ঠিক তো গোড় তো মানে একদমই না তার কারণ। ঠিক। ইটস এন্টারটেইনিং ডেফিনেটলি। ঠিক। আচ্ছা, একটা কথা বলো যে এই সিরিজে দেখলাম যে একটা স্মৃতি আঁকড়ে ধরার বিষয় রয়েছে। হ্যাঁ, তোমাদের জীবনে কি স্মৃতি আঁকড়ে ধরে থাকা, না স্মৃতিটাকে ওই ওই যতটুকু হচ্ছে সেটা মাথায় রাখা, কিন্তু জীবনের পথে আর সেটাকে নিয়ে ব্যাগেজ হিসেবে বা সেগুলো নিয়ে এগোনো নয়? বাঙালি ইন জেনারেল খুব নস্টালজিক। নস্টালজিয়া নিয়ে আমরা বেঁচে থাকতে, পড়ে থাকতে, গর্ববোধ করতে, শো অফ করতে ভালোবাসি। এবং আমিও বাঙালি, আমিও বোধহয় ভালোবাসি স্মৃতি আঁকড়ে বেঁচে থাকতে। বাট ইন জেনারেল জীবনের ক্ষেত্রে সবসময় সব স্মৃতি আঁকড়ে বেঁচে থাকা সম্ভব না, কিছু জিনিসকে লেট গো করতে হয়, নাহলে নতুন জীবন, নতুন এক্সপিরিয়েন্স, নতুন জার্নি কোনোটাই সম্ভব নয়। তো সেদিক দিয়ে দেখতে গেলে আমার মনে হয় যে স্মৃতি আঁকড়ে থাকাটাও ইজ আ পার্ট অফ লাইফ। আবার কিছু জিনিস লেট গো করে আরও ফ্রেশ মেমোরিজ ক্রিয়েট করাটা ইজ অলসো ভেরি ইম্পর্টেন্ট পার্ট। Very প্রতিশোধ true. ক্রিয়া, এই যে একটা রিভেঞ্জ, হুম। এইটা বিশ্বাস করো, এটাতে নেওয়াতে বিশ্বাস করো না ক্ষমাতে বিশ্বাস করো? তোমরা দুজনকে জিজ্ঞেস করছি, প্রতিশোধ ক্রিয়া কাজ করে? বলুক ফার্স্ট। দুটোই ইম্পর্টেন্ট। কখনো কখনো যেমন ওই লেট গো করাটাও ইম্পর্টেন্ট, সেরকমই ক্ষমা করতে চাইলেই তো সবসময় পারা যায় না। তো সেখানে গিয়ে কোথাও নিজের মাইন্ডটাকে ট্রেন করতে হবে, ইভলভ করতে হবে যে হ্যাঁ, আমি আজকে সেই অপর মানুষের জায়গায় নিজেকে প্লেস করতে পারলাম, তার লজিকটা বুঝলাম, বোঝার চেষ্টা করলাম, এবং সেখান থেকে হয়তো ওই ক্ষমা করে দেওয়ার ব্যাপারটা বা মুভ অন করার ব্যাপারটা হয়তো আসলো। তো সেটা যেমন ইম্পর্টেন্ট, সেরকমই কিছু কিছু ক্ষেত্রে কিছু সময়ের জন্য ওই স্মৃতিটা থেকে যাওয়াটাও ইম্পর্টেন্ট। সো ক্ষমা করতে চাইলেই পারা যায় না, সেটাও শিখতে হয়, এবং শিখতে যদি পারো তাহলে ভালো। সো সেটা ইম্পর্টেন্ট। লাস্ট কবে প্রিয়াঙ্কা বললো তুমি তোমার তার কাটা আর কি, লাস্ট কবে তার কেটেছিল তো? আমার তো তার কাটাই মাঝে মাঝে কোম্পানিতে হয়তো একটু জোড়া লাগে, আবার তার কাটা হয়ে যায়। সো সেটা মানে হয়েই থাকে, এবং আমি এভরিডে লাইফেই আমার সেটা ফিল করে থাকি। ঠিক। বিক্রম, প্রোডিউসার হিসেবে তোমার প্রথম কাজ, হ্যাঁ,
তো এবার বাংলা মানে বাঙালি অডিয়েন্স প্রডিউসার মানেই ভাবে হচ্ছে টাকা দেওয়া, সে টাকা দেয়, ঠিক আছে। তোমাকে এখানে মানে কি দায়িত্ব নিতে হয়েছে, মানে প্রডিউসিং ইজ এ হোল সামথিং, তোমার একটু ভয় লাগা, যারা- অ্যাক্টরসদের টাকা কমানো, সবটাই তো তার পার্ট। শুধু অ্যাক্টর কেন, অ্যাক্টরের টাকা কমানো, নিজের হ্যাঁ। টাকা কমানো, আনুষঙ্গিক বাকি লোকেদেরও টাকা কমাতে বাজেট বলা, ফ্রেন্ডলি করা বিষয়টা। এই সবটা তো প্রোডাকশনের একটা ডেফিনেটলি খুব ইম্পর্টেন্ট পার্ট। হ্যাঁ। বাট প্রোডাকশন মানে বা প্রডিউস করা মানে শুধুমাত্র টাকা টাকার ঢালা হিসেব করা নয়। সিনেমা সিরিজ প্রডিউস করা ইজ গিভিং বার্থ টু দ্য কন্টেন্ট। এটা আমি খুব বিশ্বাসী এই বিষয়টায় যে লেটস সে ইফ দ্য ডিরেক্টর ইজ দ্য মাদার ফর আ কন্টেন্ট একটা সিনেমা বা সিরিজের ক্ষেত্রে, দেন প্রবলি দ্য প্রডিউসার প্লেজ দ্য রোল অফ আ ফাদার। তাকে আগলে রাখতে হয়, খরচা দেখতে হয়, সামলাতে হয়, তার সত্ত্বেও বেস্ট পসিবল প্রোডাক্টটা ক্রিয়েট করতে হয়, এরকম নানান দায়িত্ব থাকে। একটা প্রডিউসারের দায়িত্ব শুধুমাত্র টাকা দেওয়া না, একটা প্রডিউসারের দায়িত্ব ইজ টু এনশিওর দ্যাট দ্য ফিল্ম অর দ্য সিরিজ ইজ completed in the best possible manner, reaches out to the best possible audience, so on and so forth. তো তার দায়িত্ব অনেক বেশি, শুধুমাত্র টাকাটা ইজ নট দ্য থিং। ঠিক, আমি এই কারণে এই প্রশ্নটা করলাম। বেশি টাকা না থাকলেও প্রডিউসার হওয়া যায় আমার মতন, বাট টাকা থাকলেও অনেক সময় প্রডিউসার হওয়া যায় না। ঠিক, আমি এই প্রশ্নটা এই কারণে করলাম কারণ সময় বদলেছে, পরিস্থিতি বদলেছে, একটা সরকার বদলে গেছে। বারবার কথায় কথায় বলা হতো যে প্রডিউসাররা বাংলায় আসছেন না, তারা টাকা লগ্নি করছে না, কারণ সেখান থেকে টাকা ফেরত পাচ্ছেন না কেউ। সিনেমা হলে কিছুদিন সিনেমা থাকছে, এক সপ্তাহ বাদে মানে এক সপ্তাহ যেতে না যেতে সিনেমা উঠে যাচ্ছে, এরকমও হয়েছে। সেই ক্ষেত্রে তুমি নতুন প্রডিউসার হিসেবে ওয়েব সিরিজের করছো, নিশ্চয়ই আগামী দিনে বড় প্রজেক্ট বা বাংলা ছবির লগ্নি করবে। সেক্ষেত্রে মনে হয় যে কি কি জিনিস মাথায় রাখা সত্যি দরকার, শুধু কি কন্টেন্ট না আরো আনুষঙ্গিক যে বিষয়গুলো আছে খুব কঠিন এই প্রশ্নটা, জানো তো। মানে এই প্রশ্নটা একটা সম্পূর্ণ অন্য ইন্টারভিউয়ের মাঝখানে খোলসা করে ডিসকাস করতে গেলে আমাকে আধ ঘন্টা নিয়ে আলোচনা করতে হবে, কারণ গত 4 বছরে আমার খুব ইনডেপথ এই ব্যাপারটা নিয়ে পড়াশোনা, কিউরিওসিটি, বোঝার চেষ্টা অ্যান্ড আ জার্নি, যেখানে আমি দেখতে পেয়েছি কি কি হয়, এই সবটা আছে। এবং এটা আমি এক্ষুনি তোমাকে এই 30 সেকেন্ডের একটা উত্তরে বলে বোঝাতে পারবো না। সব থেকে আগে যেটা বাংলা সিনেমা এবং বাংলা এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রির একটি ছোট্ট অংশ হিসেবে আমার মনে হয় খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে অডিয়েন্সের বাংলা সিনেমার প্রতি বা বাংলা কন্টেন্টের প্রতি আস্থা, ফেথ, রেসপেক্ট ফিরিয়ে আনতে পারার চেষ্টা করা। সব থেকে বড় ক্রাইসিস যেটার মধ্যে দিয়ে আমরা এই মুহূর্তে যাচ্ছি সেটা হচ্ছে আমাদের অডিয়েন্সের আমাদের ইন্ডাস্ট্রির প্রতি বা আমাদের কাজের প্রতি আগের থেকে রেসপেক্ট অনেক কমে গেছে। এবার এটার থেকে বেরিয়ে আসার কী উপায় বা আমরা কী করে এটা থেকে বেরিয়ে আসতে পারি, আমার মনে হয় দুটোই উপায় আছে। এক হচ্ছে যে পুট ইউর হেড ডাউন এবং কনস্ট্যান্টলি ভালো কাজ করার একখানা চেষ্টা করে যাও। এর মধ্যে থেকে কনস্ট্যান্ট এফোর্ট, কনস্ট্যান্ট চেষ্টা, এমন কিছু কাজ আসবে যা দিয়ে হয়তো আমরা তাদের ভালোবাসা বা তাদের রেসপেক্ট আবার ফিরে পাবো। এবং আমি এই পন্থায় বিশ্বাসী, আমি নিজের কাজের মাধ্যমে সেটাই চেষ্টা করি। যবে থেকে আমি সিনেমা করছি রেগুলারলি 2022-23 থেকে, ইফ আই এম নট রং, আমার কাজের মাধ্যমে এটাই চেষ্টা যাতে আমার কাজগুলোর প্রতি মানুষের একটা আস্থা জন্মায়, একটা ভালোবাসা জন্মায়, একটা রেসপেক্ট জন্মায়। বেশ কিছু ক্ষেত্রে পেরেছি, হয়তো কিছু ক্ষেত্রে পারিনি, ভবিষ্যতেও তাই হবে, কিন্তু এই ইন্টেনশনটা থাকা খুব ইম্পর্টেন্ট। ঠিক, এটা একটা। আর দ্বিতীয়টা হচ্ছে যে যেটা তুমি বললে, রেভিনিউ কী করে তৈরি হবে। যে কোনো প্রডিউসারের পক্ষে শুধুমাত্র ইনভেস্ট করে যাওয়া দিনের পর দিন সম্ভব না। তাদেরকে যে টাকা লগ্নি করা হচ্ছে সেটা ফেরতও পেতে হবে যাতে আরেকটা ছবি করতে পারে। তো সেইটা কী করে ক্রিয়েট হবে, সে মার্কেটটা কোত্থেকে হবে। ZEE5 এর মতন প্ল্যাটফর্মরা এবং আনুষঙ্গিক আরও কিছু প্ল্যাটফর্ম আছে, দে আর ভেরি ইম্পর্ট্যান্ট। থিয়েটারে মানুষকে আবার ফিরিয়ে আনতে পারা ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। নতুন অডিয়েন্স ক্রিয়েট করতে পারা উইল বি ভেরি ইম্পর্ট্যান্ট। ঠিক, সেটা পশ্চিমবঙ্গের মাটিতে হতে পারে, সেটা পশ্চিমবঙ্গের বাইরের বাঙালি দর্শক হতে পারে, ভারতবর্ষের বাইরের বাঙালি দর্শক হতে পারে, এবং সারা পৃথিবীর অবাঙালি দর্শক হতে পারে, যে জিনিসটা অন্যান্য কিছু ভাষার সিনেমা তৈরি করতে পেরেছে, যে কারণে আমরা বাড়িতে বসে তামিল সিনেমা, মালয়ালম সিনেমা সাবটাইটেলের সঙ্গে ডাব করা ও মুক্তসুখ দেখি, কিন্তু এখন পর্যন্ত তারা কেউ বাংলা সিনেমা অতটা দেখে না বা সেই সংখ্যায় দেখে না। তো টু বি এবল টু ক্রিয়েট দ্যাট অডিয়েন্স অ্যাজ ওয়েল। ঠিক, আমি এই যে তুমি একটা কথা বললে যে কোথাও গিয়ে বাংলা সিনেমার প্রতি আগ্রহ বা মান বা সম্মান, এটা কোথাও গিয়ে অডিয়েন্সের পড়ছে, এইটা উই ক্যানট ডিনাই ইট। এটা অনেকটা কারণও হচ্ছে সোশ্যাল মিডিয়ায় যা খুশি তাই বলে দেওয়া যায়, কোনো সিনেমা না দেখে খারাপ বলা যায়, চরিত্র হনন করা যায়। প্রিয়াঙ্কা একের পর এক ছবি যদি আসে, মানে আমি বলছি ধরো তুমি 5টা ছবি করলে, 5টা ছবি তত ভালো হলো না বা সিনেমা হলে গেল না, কিন্তু তোমার আউট 4-5
তুমি তোমার ব্যক্তিগত জীবন সেটা কিরকম হচ্ছে, তার সঙ্গে সিনেমা কেন্দ্রিক লেখাপত্র পোস্ট হয়, সেইগুলো দেখার পরে তার কেটে যায় কখনো? না, কাজের জায়গাতে খুব একটা হয় না। আমার মনে হয় যে বিক্রম খুব সঠিক কথাই বলেছে যে আমরা ওই ফার্স্ট পন্থাটাতে আমিও বিশ্বাসী যে আমি আমার মতন করে আর্টিস্ট হিসেবে যেটুকুনি করতে পারি, আই ক্যান কিপ অন ট্রাইং, নানান রকম কন্টেন্ট তৈরি করা, অভিনেতা হিসেবে নিজেকে নতুনভাবে চ্যালেঞ্জ করা এবং আবার গড়ে তোলা, সেই চেষ্টাটা করতে পারি। দর্শক ছবি দেখতে চায় এবং যে ছবিটা তাদের ভালো লাগে, যে কন্টেন্টটা তাদের ভালো লাগে, যেটার মনে হয় যে হ্যাঁ যত্ন নিয়ে তৈরি করা এবং প্রেজেন্ট করা কাজ, সেটাতে কিন্তু মানুষ ভালোবাসা উজাড় করে দেন। সেটাও তো আমরা দেখেই থাকি যে কোনো ছবি চলছে না তা তো নয়, দর্শকে ভালো লাগলে কিন্তু সেটাকে ভালোবাসা দেন। তো সেইটার চেষ্টা করতে থাকতে পারি যে আমরা কি কেটার করলাম, সো সেইটা আমি করি এবং আমার মনে হয় যে সেটাই। এবং আমি নানা সময় দেখেছি পার্সোনাল প্রফেশনাল সব জায়গাতেই যে সব কাজ সবার ভালো লাগবে সেটা যেমন সম্ভব না, আমি মানুষ হিসেবেও সবাইকে সবসময় খুশি করতে পারবো সেটা সম্ভব না। তো আমার নিজের কাছে মানুষ হিসেবে স্বচ্ছ থাকা খুব ইম্পর্ট্যান্ট। আমি কি ভাবছি, কেন কি করছি সেটা আমি অ্যাওয়্যার থাকলাম, অ্যাটিউন থাকলাম। আমি পার্সোনাল লাইফ এইভাবে লিড করতে পছন্দ করি, সেখানে কে কি বললো, কে কি ভাবলো খুব একটা গুরুত্বপূর্ণ জায়গা আমার কাছে হোল্ড করে না। সেরকমই আমি যে কাজগুলো করেছি সেখানে সেটা দর্শকের ভালো লাগলো কিনা, দুজন মানুষের হলেও তাদের যদি ভালো লেগে থাকে, তারা যদি রিলেট করতে পারেন, এনজয় করতে পারেন বা এন্টারটেইনড হয়ে থাকেন, তাহলে কোথাও গিয়ে সেই প্রজেক্টটার সফলতা। তো আমি সেটা সেই পজিটিভিটিটাতেই ফোকাস করতে পছন্দ করি। আমি একেবারে শেষের দিকে চলেছি, তার কাটাতে ভীষণ গালাগাল আছে, গালাগাল এমনি কিরকম ভালো লাগে, মানে কেমন লাগে? ভীষণ গালাগাল নেই, ট্রেলারে দুটো গালাগালি আছে হাতে গুনে, এর থেকে অনেক বেশি গালাগালি নানান সময় নানান সিনেমার মাধ্যমে আমরা দেখেছি বা ওয়েব সিরিজেও দেখেছি। এবং বাংলা ভাষার বাইরে যে কাজ হয়, হিন্দিতে যে ওয়েব সিরিজ হয়, তাতে তো ঢেলে ঢেলে অনেক বেশি থাকে। তো সেই দিক দিয়ে দেখতে গেলে এমন কিছু গালাগালি নিয়ে আমরা এমনি বাংলা গালাগাল কেমন লাগে? বাংলা গালাগাল খেতে ভালো লাগে না, দিতে ভালো লাগে মাঝে মাঝে, বন্ধু বান্ধব মিষ্টি করে বললে খেতেও ভালো লাগে। তো ডিপেন্ড করে কি সিচুয়েশন এবং কে দিচ্ছে। ঠিক। প্রিয়াঙ্কা, গালাগাল দিতে ভালো লাগে? না, বাট দেখেছি যে মাঝে মাঝে সেটা ছাড়া ভেন্ট করাটা ঠিক সম্পূর্ণ হয় না। ঠিক ঠিক ঠিক। আমি একেবারে শেষের দিকে চলেছি, ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন, কারণ তোমরা এত বছর ধরে ছবি করছো এবং সেইগুলোর উত্তর আশা করি তোমাদের কাছ থেকে পাবো। নতুন সরকার এসছে, টলিউডের জন্য কি ভালো করতে পারে নতুন সরকার? আমি চাইবো প্রচুর কাজ হোক, ভালো কাজ হোক এবং সবাই কাজ করার সুযোগ পাই, আমরা সবাই সুন্দর স্বচ্ছ সুস্থ পরিবেশে কাজ করার সুযোগ পাই, সেইটা নিয়ে ভীষণ আশাবাদী আমি। এবং ইন্ডাস্ট্রি দেখে এসছি যে নানা সময় নানাভাবে ইভলভ করেছে, তো এবারও চাইবো যে সব কিছুর দিক থেকে বেটার হোক, ইভলভ করুক এবং ভালো কাজ হোক। ঠিক। আমি চাইবো যে সিনেমার মতন বাড়ুক, সার্ভাইভ করুক, গ্রো করুক, তাতে পলিটিক্যাল ইন্টারফিয়ারেন্স জোর করে যাতে না হয়, যতটুকু থাকার দরকার ততটুকুই যাতে থাকে। পলিটিক্যাল সুপারভিশন যদি লাগে বা গভর্নমেন্টের ছত্রছায়া যতটুকু দরকার পড়তে পারে যে কোনো ইন্ডাস্ট্রির প্রতি, ততটুকুই যাতে থাকে। ওভারটলি ইনভলভড হয়ে পড়লে সিনেমার মধ্যে যদি পলিটিক্স বাড়াবাড়ি ঢুকে যায়, তাহলে কি হতে পারে আমরা এর আগে দেখেছি, এবং সেইটা যাতে আবার না ঘটে সেটাই আমার একমাত্র কি বলবো, that's what I would hope for and request. ঠিক। প্রিয়াঙ্কা, একটা কথা জাস্ট জিজ্ঞেস করছি, সেটা হচ্ছে যে এই যে এতজন অভিনেত্রী যারা একেবারে তোমাকে কোনোদিন দেখা যায়নি মঞ্চে, কোনো রাজনৈতিক ছত্রছায়াতে দেখা যায়নি, কিন্তু বিক্রমকেও দেখা যায়নি, কিন্তু বিষয় হচ্ছে যে কি কারণে মনে হয়েছে এই যারা মানে টপ অ্যাক্টর, মানে এ গ্রেডেড অ্যাক্টর অ্যাক্ট্রেস, তারা কেন এরকম রাজনৈতিক মিছিলে, কি কারণ? এটা কি কোনোভাবে মনে হয়? প্রত্যেকেই আমরা কথা না বলে থাকলেও আমাদের নিজস্ব তো কিছু আইডিওলজিস নিশ্চয়ই রয়েছে, তো সেখানে তাদের তো হয়তো মনে হয়েছে যে সেই সময় তারা কথা বলতে চান, তাদের ওপিনিয়নটা সবার সামনে রাখতে চান, রেখেছেন। আমার বিশ্বাস যে আমি এই বিষয়টাতে এনাফ এডুকেটেড নই বা একটা মন্তব্য করার মতন কোয়ালিফিকেশন হোল্ড করি না, সেই কারণে আমি এই বিষয় থেকে দূরে থেকেছি। এবং এটাই, আই রেসপেক্ট দেয়ার ইন্ডিভিজুয়ালিটি অ্যান্ড দেয়ার পজিশন ইন লাইফ। বিক্রম, তোমার? আমি সেটাই বলতে যাচ্ছিলাম যে আমরা কি করে বলবো যে অন্য কে কি কারণে। আমি বলছি যে এটা অনেকে বলছেন যে আমরা সেখান থেকে বেনিফিট পেতে, এটা কি বেনিফিট পাওয়ার জন্য দুপক্ষই, মানে সরকার পক্ষ এবং যারা সেলিব্রিটি দুজনেই দুজনের থেকে? আমি তো যাইনি কোনোদিন, সুতরাং আমি জানি না যে বেনিফিট পাওয়া যায় কিনা। যারা গেছেন তারা বলতে পারবেন বেনিফিট পেয়েছেন কিনা, বাট হতেই পারে কেউ কারোর থেকে বেনিফিট পেয়েছে কিনা সেই বিষয়টা দূর থেকে দাঁড়িয়ে বোঝা খুব ডিফিকাল্ট। আমি এটুকুই বলবো যে একটু আগেও যে কথাটা বললাম, যে সিনেমার মধ্যে যদি এত বেশি পলিটিক্স এবং পলিটিশিয়ানরা ঢুকে পড়ে, তাহলে তো ক্ষতি হবে বলে মনে হয় বা হয়েছে ইন দ্য পাস্ট। এবং সেইভাবে এত অভিনেতা অভিনেত্রীরা যদি সবাই পলিটিক্যাল ফেস হয়ে ওঠে,
তাহলে তাতে না একটা অডিয়েন্স ভাগ হয়ে যাওয়ারও সম্ভাবনা থাকে, কারণ প্রত্যেকের পলিটিক্যাল বিলিফ আছে, পলিটিক্যাল প্রেফারেন্সেস আছে, আইডিওলজি আছে, এবং বাঙালিরা খুবই সচেতন এইসব নিয়ে, খুবই কথা বলতে ভালোবাসেন এইসব নিয়ে। পলিটিক্স নিয়েও সচেতন, এন্টারটেনমেন্ট নিয়েও সচেতন, এন্টারটেনমেন্ট নিয়ে অতটা সচেতন নয়। তাই বাংলায় ভালো কাজ হলে সেটার অডিয়েন্স তৈরি করতে, একটা রিচ তৈরি করতে আমাদের অনেক বেশি খাটতে হয়, কঠিন হয়। অন্য ভাষার কোনো কাজ যদি ভালো হয় তার থেকে অনেক বেশি ইজিলি অ্যাকসেপ্টেড হয় বাঙালি দর্শকের দ্বারা। সুতরাং এন্টারটেনমেন্ট নিয়ে সচেতন বলে আমার সবসময় মনে হয় না। কিছু অডিয়েন্স অবভিয়াসলি, সেগমেন্ট অফ দি অডিয়েন্স খুব সচেতন এবং ক্রিটিসাইজও যেমন করেন, সাপোর্টও তেমন করেন, কিন্তু একটা বড় ভাগ রয়েছে অডিয়েন্সে যারা সচেতন নন এবং যারা ট্রোল করাতেই বিশ্বাসী। আমি একদম শেষে চলে এসেছি, পাঁচটা প্রশ্ন, র্যাপিড ফায়ার। ও প্রিয়াঙ্কার কাছে আগে যাই। ওকে। সবচেয়ে বড় স্ট্রেস বাস্টার কি এই সময় তোমার? ঘুমিয়ে পড়লে কিছু মনে থাকে না, মেমরি লস হয়ে যায়, এন্ড দ্যাটস দ্য বেস্ট থিং। জীবনে তুমি সেকেন্ড চান্সে বিশ্বাস করো? অফকোর্স করি। বেশ, একটা অভ্যেস যেটা বদলাতে চাও? আমার স্লিপ শিডিউলটাই আমি ঠিক করতে চাই, তাছাড়া ঠিক আছে। ঠিক। তোমার সবচেয়ে বড় দুর্বলতা এবং শক্তি? দ্যাট উড বি মাই সান। আচ্ছা, একজন মানুষ যার কাছে তোমার এখনো নিজেকে প্রমাণ করা বাকি? নিজের কাছেই। বেশ, তোমার যদি কোনো সুপার পাওয়ার থাকতো, কোনো তারকাটা মানুষকে চিনে ফেলার, তাহলে তুমি তাকে কিভাবে চিনতে? সুপার পাওয়ার মানে তো চিনে ফেলবো কি করে? মাইন্ড রিড করতাম প্রবাবলি সুপার পাওয়ার, মানে আই ক্যান রিড মাইন্ডস। রিড মাইন্ডস, ঠিক আছে। ওয়ান ওয়ার্ড অ্যান্সার, সহজ, এই শব্দটার সঙ্গে, মানে সেটা তোমার পুত্র হতে পারে এরকম কিছু নয়, সহজ বললে তোমার প্রথমেই কি মনে পড়ে? সহজের কথাই মনে পড়ে, এবং সেটাই আমার মনে হয়, মাদারহুড হ্যাজ বিন লাইফ চেঞ্জিং, it's everything for me. So এবার সেখানে it's equally difficult, equally challenging, equally easy as well. সহজও তো ব্যর্থতা? lesson, experience. প্রিয়াঙ্কা সরকার, ওয়ান ওয়ার্ড। খারাপ না মহিলা, আমি যথেষ্ট রেসপেক্ট করি এবং ভালোবাসি। আই এম প্রাউড অফ মাইসেলফ। ঠিক। এবার একেবারে তোমার কাছে বিক্রম, তোমারও খুব কম প্রশ্ন। প্রশ্ন ছিল এগুলো? জীবনে সবচেয়ে বড় স্ট্রেস বাস্টার তোমার? জীবনের সব থেকে বড় স্ট্রেস বাস্টার পাহাড়ে পালিয়ে যাওয়া। আচ্ছা, নিজের সম্পর্কে সবচেয়ে বড় গসিপ? প্রচুর আছে, আমার ওটা যায় আসে না, বহুদিন হয়ে গেছে যে এগুলো নিয়ে আমি বদল করা বন্ধ করে দিয়েছি, অনেক আছে। হ্যাঁ ঠিক। যদি আগামীকাল সব মুছে যায়, বিক্রম চ্যাটার্জি যদি আবার নতুন করে শুরু করতে চায়, অ্যাজ অ্যান একটা শুরু করবে না অন্য কিছু? ভাবিনি, খুব অনেস্টলি বলতে জানিও না। ম্যাডাম তো সব মুছে যাবে না, কি মুছবে? তোমার সব পাওয়াগুলো না পাওয়া হয়ে যায়, তুমি কি আবার নতুন করে শুরু করবে? আগেও করেছি, আবারও করবে। মানে অ্যাজ অ্যান অভিনেতাই শুরু করতে চাও? এই মুহূর্তে দাঁড়িয়ে তো তাই মনে হচ্ছে, কিন্তু এইগুলো তো কনস্ট্যান্টলি চেঞ্জ হতে যায়। এই উত্তরগুলো হয়তো 2 বছর বাদে জিজ্ঞেস করলে বলবো যে পাহাড়ে গাইড হতে চাই। তোমার পাহাড় প্রিয় না? হ্যাঁ, মানে আমি পছন্দ করি। হ্যাঁ, তোমাকে আর বেশি প্রশ্ন করছি না, আমি লাস্ট একটা প্রশ্ন করছি। যদি আজ থেকে 15 বছর পিছিয়ে যেতে চাও? 15 years, আমি এই কারণে বলছি 15 বছর সুপার পাওয়ার তো এটা। 15 বছর এই কারণে বলছি কারণ সরকারটা 15 বছর কেটেছে। ও আচ্ছা। হ্যাঁ, তো 15 years যদি পিছিয়ে যাও, তাহলে তুমি কি চাইবে যে যেরকম ভাবে আমরা 15 বছর কাটিয়েছি, তুমি জানো আর কি যে 15 ইয়ার্সে কি হতে চলেছে আগামী, তুমি যাচ্ছ ওই মেমোরিটা নিয়ে, তুমি কি চাইবে এই 15 ইয়ার্সটাই আসুক, না নতুন ভাবে নতুন কিছু আসুক? দেখো, এই 15 বছর ফেরত গিয়ে আমি যে ডিসিশনটা নেব, যে সেটা তুমি জানো কিন্তু যে মানে আমি সেটাই বলতে যাচ্ছি, যে ধরো আমি 15 বছর ফেরত গিয়ে মনে হলো যে এই 15 বছর ভালো কাটেনি, আমি অন্য কিছু চাই। সে অন্য কিছুটা কি হবে সেটাও তো আমি জানি না। ঠিক। সুতরাং লাইফ ইজ অলওয়েজ আ গ্যাম্বল, রাইট? এভরি ডিসিশন দ্যাট উই টেক উইল হ্যাভ ভালো জিনিস, মন্দ জিনিস, খুব খারাপ জিনিস। কিন্তু আগে থেকে আমরা যে ডিসিশনে নিই না কেন, এই 15 বছর পিছিয়ে গিয়ে আমি যে নতুন ডিসিশনটা নেব, তার কি ফল হবে, তার কি আউটকাম হবে, আমি তো তখন জানবো না। ঠিক। তো আমি তো গ্যাম্বলই করবো। ঠিক। প্রিয়াঙ্কা, আমি শেষ একটা প্রশ্ন দিয়ে শেষ করবো, এটাই শেষ। সেটা হচ্ছে যে এই সিরিজটা যখন তুমি অভিনয় করছো, তখনই একটি মর্মান্তিক ঘটনার সম্মুখীন তুমি হও, সেখান থেকে তুমি বেরিয়ে এসছো গোটাটা নিয়ে। আমি একটাই ছোট্ট প্রশ্ন করবো, সেটা হচ্ছে তদন্ত কদ্দূর? আনফর্চুনেটলি তোমাকে আপডেট দেওয়ার মতন খবর আমার কাছে নেই, তোমরা পেয়েই যাবে আই এম শিওর। এবং জানো যেহেতু যে এটা একটা লিগাল প্রসেসের মধ্যে রয়েছে, আই কান্ট স্পিক মাচ অ্যাবাউট ইট, বাট আই এম রিয়েলি গ্রেটফুল অ্যান্ড ফর্চুনেট যে আমি সেই সময় থেকে শুরু করে যেভাবে অনেক মানুষকে পাশে পেয়েছি। শুটিং চলছিল আমাদের তারকাটারি, এবং সেটা রিজিউম করা, প্রমোশনসে ফেরা, অন্য একটি কাজেরও প্রমোশনস করতে হয়েছে আমাকে সেই সময়। তো সেই সব কিছু মানে সম্ভব হয়েছে কারণ আশেপাশে সেই মানুষদেরকে পেয়েছি, তাদের ভালোবাসা, স্নেহ পেয়েছি, সাপোর্ট পেয়েছি। সো আই এম রিয়েলি গ্রেটফুল ফর দ্যাট। থ্যাংক ইউ। তোমরা একটু বলে দাও তারকাটা নিয়ে।
তারকাটা রিলিজ করছে 12ই জুন শুধুমাত্র জি5-এ। আপনারা যারা এন্টারটেইনিং, মজার, মারমার কাট একটা টান সিরিজ দেখতে চান এবং প্রিয়াঙ্কা সরকারকেও দেখতে চান সে সিরিজে, প্লিজ সাবস্ক্রাইব টু জি5। দেখা হচ্ছে স্ক্রিনে, মানে অন স্ক্রিন 12ই জুন থেকে। 12ই জুন থেকে জি5 বাংলায় দেখা যাবে। এবং হ্যাঁ, আমাকেও দেখা যাবে, আরও অনেকে রয়েছেন, সবার যত্ন নিয়ে তৈরি করা কাজ এটা, এবং বিক্রম চ্যাটার্জি ফিল্মসের প্রডিউস করা। সো ইয়া, ইউ নিড দ্য feedback, revenue as well. So please subscribe to Z5 for him. For us. ঠিক, আমাদেরকে সাবস্ক্রাইব করুন তো বলে, কারণ খবর এখন এখানেই। আমার সঙ্গে শুভম আর আমি শুভঙ্কর দাবাল।